আমরা নতুন আমরা করি নিখিল বননন্দনে ওষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে। নতুন কুড়ির এই থিম সংটা শুনলেই শিশু কিশোরদের মনে স্বপ্ন জেগে ওঠে, কারণ নতুন কুড়ি স্বপ্নেরই মঞ্চ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই শিশু কিশোরদের মেধা অন্বেষণের অন্যতম প্ল্যাটফর্ম নতুন কুড়ি 2025-এ। কৌতুক বিভাগের ক শাখার প্রতিযোগীদের পারফরমেন্স দেখে নেব। আমাদের সঙ্গে রয়েছেন তিনজন গুণী মানুষ, তিনজন সম্মানিত বিচারক মণ্ডলী, আমরা যাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নেব। আমাদের সঙ্গে আছেন জনাব আবু হেনা রনি, জনাব কাজল মৌলিক, আছেন জনাব শাওন মজুমদার। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের আজকের আয়োজনে। আমাদের প্রথম প্রতিযোগী ময়মনসিংহ বিভাগ থেকে মাহিরা। মাহিরা, কেমন আছো তুমি? ভালো। ভালো আছো? হ্যাঁ। আজকের প্রস্তুতি কেমন? ভালো। এই যে এখন তোমাকে বাংলাদেশের এত মানুষ চেনে, তোমার ভিডিও দেখেছে, সবাই পছন্দ করেছে, কেমন লাগছে তোমার? অনেক ভালো। আজকের প্রস্তুতি নিশ্চয়ই অনেক ভালো, তুমি বলছিলে, আমরা দেখে নেই। ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাই, কিন্তু আমি ওয়াশরুমে দরজা লাগাই না। কারণটা কি আপনারা জানেন? না না, বলো বলো। যত ভূতের সিনেমা দেখবেন, সব সিনেমাতেই দরজা খোলার সময় একটা শব্দ হবে, সিম শব্দ আমাদের ওয়াশরুমের দরজায়। বুঝতেই তো পারছেন, ছোট মানুষ ভয় পায়। বাবা অবশ্য অনেক চেষ্টা করছেন তেল মোবিল দিয়ে শব্দ বন্ধ করতে, শব্দ তো বন্ধ হয় না, শব্দ আরো বেড়ে গেছে। ওয়াশরুম থেকে বের হয়ে আমি আমার বাবার রুমে গেলাম। বাবার রুমে গিয়ে দেখি বাবা গলা ছেড়ে শুলগঙ্গা পাঠের কবিতা আবৃত্তি করছেন। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। আমি এ পর্যন্ত শুনে বাবাকে বললাম, সকালবেলা তুমি তো কি উল্টা পাল্টা আলাপ সরসাব্বা, কেউ যদি তোমার কথা নাই রাখতো তাহলে আম্মা এই বইতে আইলো কেমনে? বাবা বললেন, তুই যাসা দে পণ্ডিত থিয়া। তারপর আমি আমার দাদার রুমে গেলাম। দাদার রুমে গিয়ে দেখি, দাদার রুমে গিয়ে দাদাকে বললাম, কি হারাত দাদা, কি একটু ফুটবল খেলতেছি, আর একটা গোল্লিবার ফলে বিশ্বকাপ জিততে চাই। কি গো দাদা, তুমি বাইরে গেলে তোমার দৌড়ে দৌড়ে নীল লাগে, আর তুমি কইতেছে তুমি ফুটবল খেলাও। একটি ফুটতে রইছি, তারপর তার সেই গান লাগে, কি হরি বুঝতে পারলাম অবস্থা সুবিধা না। দাদা রুম থেকে বের হয়ে শুনি মা হইচই করে ভাই মাথায় তুলে ফেলেছে। শয়তান না মুরগি, 7 দিন খায় আর করাই, ডিম ফাল নাম নাই, ফারে ঘুরে বেড়াই। আজকে বাইতে বাইয়ের ঠেম বাঙ্গাম, এটা শয়তান না মুরগি ফাইলে লাভ নাই। ওই দিক দিয়ে শুনি আমার জেঠ হইচই করছে। জেঠের কাছে গিয়ে বললাম, কারে কাইচা কর জেডি? বিলাই ফেলে, তোর ভাই রং ফেলে, বিছনাটা বলেছি মিথ্যা, তোর তুষ, তুই তো জোরে তুলছস, তুই তো তুমি বিলাই আনছস, তোর দাদি তোর ভাই আনছে। আমি বললাম, বিছনার মধ্যে বিলাই মুতে না, বিছনার মধ্যে মুতে তোমার ফুতে। এই শুনে জেঠ বুঝতে পারলাম অবস্থা সুবিধা না, অবস্থা বেগুতি, তাই তাড়াতাড়ি কেটে পড়লাম। ভেরি গুড। আর কি জানো বলো? আমার কি যন্ত্রণা কোন শেষ আছে? নতুন কুড়ি গত অডিশনে ঢাকা বিটিভি কার্যালয়ে আসার সময় আমার নানি বায়না ধরলো ওনাকেও সাথে নিয়ে আসতে হবে। ঘটনাটা আমার আঞ্চলিক ভাষাতেই বলি, শুনে মজা পাবেন। হ্যাঁ বলো। মমি সিংহের বাসাতে বাস গাড়িতে উঠলাম আমি আব্বার নানি। আমার নানি বাস উঠে ওয়াক ওয়াক শুরু হলো। আমি কন্ট্রাক্টর মামার ডাক দা কইলাম, হে মামা তাড়াতাড়ি ফুলটেন দে। নানি কইলো, ফুলটেন দা কি করতে? আমি কইলাম, তুমি যদি ভূমি হরো তাহলে লাগবো। নানি কইলো,
এই ভূমিকে আবার পার্সেল করে বাইক নিয়ে যাইবে আমার নানি সাদা রাস্তা একটা কোটাতে ফান বারে সাবাই আর ফেসাল ভরে ফান সাবাই মুখটা সাপটা সর বানাইছে এই সাপটা সাপটা মুখ দিয়া মোর দুই গেলে সুমা মারে সাপটা সাপটা মুখ দিয়া সুমাইয়া আমার গাল ধরে রে সারা বানাইছে গুইরা ফিরা ফেসাল একটাই আমার নানি ফালবো আমার নানি জিতবো ঢাকা বিটিভি কার্যালয়ের সামনে হুনি একজন অংশগ্রহণকারী লগে একজন অভিভাবকই ভিতরে ঢুকবার হইব এই কথা হুইনা আমার নানি তো একেবারে হতাশ নানি রে ভাই এথয়া আমি আর আব্বা ভিতরে ঢুকে হলাম একটু বড় সাইডে নানি ভিতরে আমার ফি ইরুম বিরুম বইতেছে হাই রে ফানচাইদের কুলালে শুরে গেছে নানি ইউজি গাইলাম তুমি ঢুকলা কেন ভিতরে নানি কইলো আমি মজিবি মানুষ বাচ্চা গল্লে বুঝে কইছি মনাটি ভিতরে মনাটি লেগা পেট ফুটছে আমার একটু যাইবা দেন বেড গোরা মাফি ময় আসে আমারে সাইডা দিছে হইছে বেটে বেবি ফান্টা বইতাছে মিগেলা আমার ধরে শুরে দো ওকে বাহ দারুণ 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 মাহিরা অসাধারণ তোমার ভিতরে যে এত তোমার অভিজ্ঞতা তোমার বাড়ি তোমার নানা তোমার বাবা তোমার মা সব কিছু নিয়ে তোমার অবজারভেশন অনেক সুন্দর এবং সবগুলো আমরা খুবই মজা পেয়েছি আর বাবা বলেছিল একটা কবিতা শোনাইতে আবার কবিতাও শোনাতে বলছে শোনাও শোনাও আচ্ছা শোনাও তুমি আগে শোনাও আপনার মধ্যে সেই কবিতায় বলবো একটা দড়ি দুদিক থেকে টানছে দুদল ছেলে তাই না দেখে বনের বানর লাফাই খেলা ফেলে সকল বানর পূর্ণিয়াতে যাওয়ার মজার খেলা এমন খেলা খেলে সবাই কাটিয়ে দিব বেলা কিন্তু দড়ি মিলবে কোথায় খাবড়ে গেল মাথা পালিশারা বানর বলে মগজ তোদের চাতা নেই কুদুরি ভয়ে গেল পাবিস মিশে হাবা লেজে লেজে থলবি টেনে হবে দড়ির বাবা যেই না বলা দুদল বানর দুদিক থেকে বসে একের লেজটি থল্লো টেনে জোরসে চাপে কষে বনের গাদা থাড়াই মাঝে উঁচি দুটি কান বলাই আমার দুদিক থেকে কান ধরে দে টান কান ধরে এই মাথা নিবি আপন দলে টেনে জিতবি তবে এই খেলাতে রাখিস সবাই জেনে অমনি দিদল হেইও টানে খাদার বিপদ ভারী কান ছিঁড়ে সব হুমড়ি খেয়ে পড়ল সারি সারি সঙ্গ হলো দড়ির খেলা বানররা সব হাসে কান হারি গাদা শুধু চোখের জলে ভাসে ধন্যবাদ বাহ বাহ দেখলে মাহিরা হ্যাঁ মানে তোমার মধ্যে যে কত রকম গুণ তুমি যে এইটুকু বয়সে এত অভিজ্ঞতা অর্জন করেছো এত কিছু শিখেছো জানি না আমার সামনে তুমি কোথায় চলে যাবে তো মাহিরা তুমি দারুণ তোমাকে আর কিছু বলবো না বলবো যে আশা করছি তুমি সামনে অনেক দূর এগিয়ে যাবে এবং তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল তোমার জন্য অনেক শুভকামনা তোমার কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল আরো ভালো করতে পারবা তবে মাঝে মাঝে একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছিল তাড়াহুড়া মাহিরা তুমি সত্যি একজন মা হীরার টুকরা বুঝছো আর তোমার জন্য আমার পক্ষ থেকে অনেকগুলা মাহিরা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমার কাছ থেকে প্রত্যাশাও এরকমই ছিল আমাদের সবার বিচারকদের এত ভালো ভালো কথা শুনলে কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে ভালো লাগাটাই স্বাভাবিক আমরা তোমার প্রাপ্ত নম্বরটা এবার দেখে নেব তুমি পেয়েছো 90.67 কত পেয়েছো 90.67 অনেক নাম্বার পেয়েছো তোমার জন্য অনেক অনেক শুভকামনা ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে এবারের প্রতিযোগী ঢাকা বিভাগ থেকে আসছে মোহাম্মদ আরাফাত শেখ কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমরা তবে শুরু করি গুলিস্থানে পকেট মার শুনাও শুনা একবার এক লোকে টেস্ট করার জন্য পকেটে 5,000 টাকা রেখা পুরা গুলিস্থান 2 বার চক্কর দিছিল আমি অবশ্য তারে দেখছিলাম আমার সঙ্গীর সাথে বন্ধুরা তারে দেখছিল কিন্তু কেউই তার পকেট মারে নাই সে 2 বার চক্কর দিয়া
এক জায়গায় বৈশা পড়লো। দোকানদারে জিজ্ঞাসা করলো, কই ভাই এই গুলিস্থানের পকেট মারগো এত সুনাম, এত পারদর্শী, চোখের পলকই নাকি তারা পকেট মেরা নিতে পারে। আমি যে 5,000 টাকা রেখা পুরা গুলিস্থান 2 বার চক্কর দিলাম, কেউ তোমার পকেট মারলো না। আমি পিছন ধনে খাড়া কই, হে মিয়া, নকল টাকা নিয়ে ঘুরলে কেডা আপনার পকেট মারবো? নকল বুঝাও শেষ। ওকে, আরেকবার বাসে পকেট মারতে গেছিলাম। আচ্ছা, এক লোক রে দেখি সামনে হলুদ কালার দামি শেরওয়ানি পরে খাড়ায় আছে। ভাবছি এর পকেটটা মানে একে লালে লাল। যখনই পকেটে হাতটা ঢুকাইলাম, হায় হায়, আমার হাতটা ধরে নিল। আমি তো বয়ে শেষ, এখন আমার এদের কেমনে কি পিড়াইবো, আমি তো শেষ। পরে দেখি কি আমি ছোট মানুষ দেখা আমার পিড়ায় নাই, সেমনি খুশি সেমনি আমারে অপমান করতেছে। আমার অপমান পছন্দ না। আমারে বলে কি, তোমার লজ্জা হওয়া উচিত, তুমি মানুষের পকেটে হাত দাও। বিষয়টা আমার ইগোতে লাগলো। আমি যতই খারাপ হই, চুরি করি, ডাকাতি করি, পকেট মারি, আমি তো মানুষ, সৃষ্টির সেরা জীব, আমার এমনি করে অপমান করতে পারে? আমি বুক ফুলে কইলাম, অপমান তো আপনারে করা উচিত, লজ্জা তো আপনার হওয়া উচিত। এত দামি পোশাক পরে আসেন, অথচ পকেটে একটা হাত নাই, পকেটে একটা টাকা নাই, সি। তারপরও আমার রেহাই নাই। আমার নিয়ে গেল পুলিশের কাছে। পুলিশের কাছে অনেক ক্ষমা টমা চাইলাম, তারপরও আমার ছাড়ে না। আমার নিয়ে গেল জজের কাছে, উকিলের কাছে। উকিল আমার প্রশ্ন করে, এত ছোট বছর বয়সে তুমি পকেট মারো? আমি বলি, তাহলে আপনারাই বলে দেন কত বছর হলে পকেট মারবো। আবার আমাকে বলে, তোমার জরিমানা ধারণ করা হলো 5,000 টাকা। আমি বলি, আমার 1 ঘন্টা সময় দেন, গুলিস্তান 2 বার চক্কর না, 5 না 10,000 টাকাই না দিব। আমার দাদার নাম হইল কাজল। আমি একদিন আমার দাদারে জিজ্ঞাসা করলাম, কাজল দাদা, তোমার নামের সাথে না তোমার কামের একটুও মিল নাই। কাজল দাদু আমারে বলে, কেন? আমি বলি, কাজল দাদু, তোমার নাম হইল কাজল, কিন্তু কোনোদিনও তো তোমার কাজল দিতে দেখলাম না। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়ায় অনেক মোটা সোটা করে একটা লোক ছিল, নাম ছিল শাওন মজুমদার। আমি ছোট থাকতে কোনোদিনও হাতি দেখি নাই। একদিন হাতির খেল দেখাইতে আমাদের পাড়ায় হাতি নিয়ে আসছিল এক মানুষ। আমার আব্বা আমারে বলে, এই চল চল, হাতি দেখবি না? তুই না হাতি অনেক পছন্দ করস। আমি কখনো হাতি দেখি নাই, আর হাতি কেমন, ছোট না বড়, হাত পা আছে কি নাই কিছু জানি না। আমার নিয়ে গেল হাতির খেল দেখাইতে। আমি বললাম, বাবা কোনটা হাতি, উপরেরটা না নিচেরটা? আসলে উপরে শাওন আঙ্কেল বসা ছিল। আর তো কৌতুক পারি না। আচ্ছা, এক কাম করি, আমি আমার পরিবারের বর্ণনা দিই। আমার চাচা মনোবিজ্ঞানের বিশাল বড় একজন ডাক্তার। তার কাছে একদিন এক মন ভোলা রোগী আসলো। সেই রোগী এসে আমার চাচারে বলা শুরু করলো, ডাক্তার সাহেব, আমারে বাঁচান ডাক্তার সাহেব, আমি না সব কিছু ভুলে যেতেছি গা, কাজের কথা ভুলা যাই, অফিসে যাওয়ার কথা ভুলা যাই, সকালে কি দিয়ে নাস্তা করছি ওইটাও আমার মনে নাই, আপনি রোগের একটা চিকিৎসা দেন আমারে। আমার চাচা তো বিশাল বড় ডাক্তার, সে তার চেক আপ টেস্ট যা আছে সব করাইলো। তারে প্রেসক্রিপশনে ওষুধও লিখা দিল। প্রেসক্রিপশন হাতে পেয়ে সে লোক দিল হাঁটা। আমার চাচা তারে ঠেকায় বলল, হেই দাঁড়ান, আমার ফিস দিয়ে যান। সেই লোক বলে, ফিস? কিসের ফিস? আমার চাচা বলে, আমি আপনাকে চেক আপ করে দিলাম, আপনাকে ওষুধ লিখে দিলাম, আমার ফিস? সেই লোক বলে, আপনি আমার চেক আপ করাইছেন, ওষুধ লিখা দিছেন, কই আমার তো মনে পড়ে না। এখন কই আমার ফুফুর কথা। আমার ফুফু হইল বাংলা লিখতে পারে, কিন্তু বাংলা সঠিকভাবে লিখতে পারে না, আগেরটা পিছে লেখে, পিছেরটা আগে লেখে। আমার ফুফা আবার বিদেশে থাকে। আমার ফুফারে একদিন একটা চিঠি পাঠাইছিল, আমি চিঠিটা নিয়ে আসছি, আপনাদেরকে শোনাবো। কি রে, চিঠিটা কই রাখলাম? ও আচ্ছা, মনে পড়ছে, এই তো চিঠি। ভালো, চিঠি মাথায় রাখছো। ওকে। চিরদিন বিদেশে থাকা ছিল তোমার কপালে আমার পা, বাতে ফুলিয়া গিয়েছে গাভীটি, একটা বকনা বাছুর দিয়েছে তোমার নানি, ভালো আছে পিতলের কলসিটা, চুরি হইয়া গিয়েছে কচুরি পানার পুকুর, লোক দ্বারা পরিষ্কার করা হয়েছে তোমার মাকে, চিঠু দিও টিটুর মাকে, টিটুর বাপ তালাক দিয়েছে আমাকে, মাঝে মাঝে পত্র দিও, না দিলে রাগ করিবে তোমার ফুফু, জ্বরে 5 দিন শোয়া গাভীটি, দুধ খায় বকনা বাছুর তোমার দাদির, খুব অসুস্থ বড় ঘরের, টাকা দরকার তোমার কুকুরটার, মাজা পইরা গেছে পাকনা ঘরের, ছাউনি দরকার তোমার মামির, অসুখ কেমন জানতে চাইছে তোমার ছোট বোন, বিবাহ দেওয়া হয়েছে তোমার বাবাকে, শরীর ভালো আছে মুরগিগুলার, নিয়মিতই প্রতিদিনই একটা করে ডিম পাড়তাছে তোমার বোন,
ভালো আছে পায়খানা, মেথর দ্বারা পরিষ্কার করা হয়েছে আমার মুখ, ফোড়ায় ভরিয়া গেছে পানির কলস, নষ্ট হইয়া গেছে গা তোমার চাষি, তেলা পোড়ায় ভরিয়া গেছে গা আমার পেট, 27 মন ধানে ভরা আমার মুখ, ইতি আমার বড় ফুফু। ধন্যবাদ। ওকে, ভেরি গুড। না না, একটা কথা বাকি আছে। কি? হাবু হেনা রনি স্যার, হ্যাঁ, আপনার পকেটে যে মানি ব্যাগটা ছিল আছে দেন নাকি? নাই নাই নাই, এই যে আপনার মানি ব্যাগ, বেশি নাম্বার না দিলে কিন্তু দিব না। বাহ, কামও সেরে হলে সুন্দর সুন্দর। আরাফাত অসাধারণ, খুবই সুন্দর তোমার বলার ধরন, তোমার স্টাইলের মধ্যে কমেডি করবার যে মানে যে গুণগুলো থাকলে করা যায় সে অস্ত্রগুলো তোমার ভালোভাবে শান্ত আছে, খুব ভালো করেছো, তোমার জন্য শুভকামনা থাকলো। জি, গুলিস্তানের পকেটমার আরাফাত, তোমাকে দেখতে ভীষণ ভালো লাগছে এবং তোমার পারফরমেন্স আমরা সবাই ভীষণ এনজয় করেছি। জি। এবার তোমার নম্বর দেখে নেওয়ার পালা। ঢাকা বিভাগের ছোট্ট বন্ধু মোহাম্মদ আরাফাত শেখ পেয়েছে 89। থ্যাংক ইউ আরাফাত, তোমার জন্য অনেক শুভকামনা। নতুন কুড়ির মঞ্চ, নিজেকে তুলে ধরার, নিজেকে ছাপিয়ে যাওয়ার। আমরা দেখে নেব পরবর্তী প্রতিযোগী এই তালিকায় নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে পারে। ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে, আসছে সিলেট বিভাগ থেকে দেবশ্রী দাস অর্ণি। কেমন আছো? ভালো, কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো লাগছে। আজকের পারফরমেন্স আমরা ভীষণ এনজয় করবো নিশ্চয়ই। জি, প্রস্তুতি কেমন? ভালো। তবে শুরু করো। ঠিক আছে। একদিন একজন বাবা তার ছেলেকে বলল, কি রে, আজ যে তুই হঠাৎ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছিস, কারণ কি? ছেলে বলল, তুমি তো বললো, আর কতদিন বসে বসে খাবি? তারপরে বলো। দুজন বান্ধবী ছিল, দুজনই মুরগি। একজন মুরগি বলল, আচ্ছা পাশের বাড়ির মুরগিটাকে অনেকদিন ধরে অনলাইনে দেখছি না, কারণ কি? আরেকজন মুরগি বলল, ফেসবুকে প্রেম কইরা যার লগে দেখা করতে গেছিল সে তো মুরগি না, একটা শিয়াল ছিল, আর ফিরেনি। একদিন ক্লাসে একজন টিচার বলল, শুনো বাচ্চারা, দোষে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। অর্থাৎ সবাই মিলেমিশে কাজ করলে কাজটি সফল হয়। তখন একজন ছাত্র বলল, স্যার আমরা তো পরীক্ষার হলে সেটাই করতে চাই, আপনার জন্য তো করতে পারি না। 10 মিলে পরীক্ষা। হ্যাঁ, ওকে। একদিন একজন রুগী ডাক্তার দেখাতে আসছে, তখন ডাক্তার চেক আপ করে বলল, আপনি ধূমপান করেন? রুগী বলল, না স্যার। তখন ডাক্তার বলল, তাইলে আপনি মেয়েদের পিছনে ঘুরেন? রুগী বলল, না স্যার। তখন ডাক্তার বলল, তাহলে তো আপনি মেয়েদের পিছনে ঘুরেন? রুগী বলল, না স্যার। তারপর ডাক্তার বলল, তাইলে তো আপনি মদ খান? রুগী বলল, না স্যার। তারপর ডাক্তার বলল, তাইলে তো আপনার মরার মতোই অবস্থা। তাহলে বেঁচে থেকে কি লাভ? কি লাভ? কিছুই আচ্ছা। অন্য দেশে বিয়ের জন্য শুধুমাত্র ছেলে মেয়ে রাজি হলেই হয়, আর আমাদের সিলেটে পুরো 14 গোষ্ঠী রাজি করাতে হয়। ঠিক। বডি স্প্রে নিজের হলে ফুসফুস ফুস, আর বন্ধু হলে খালি করে দাও। ওকে। একদিন আমার বন্ধু একটা কালো টুপি নিয়ে আসলো। আমি বললাম, কি রে তুই কালো টুপি নিয়ে আসলি কেন? ও বলল, তুই যদি আমাকে 20 টাকা দিস আমি তোকে ওই কালো টুপির ভিতর থেকে একটা মুরগি বের করে দেখাবো। আমি বললাম, আচ্ছা আমি তোকে 50 টাকা দিব, মুরগিটা কিন্তু আমার। অন্য দেশে যখন বাচ্চারা খেলতে গিয়ে ব্যথা পায় তাদের মারা এসে বলে, ওহো বেবি এখনই মলম লাগিয়ে দিব, শেষ হয়ে যাবে। আর আমাদের সিলেটি মারা যা বলে, তোকে বলেছিলাম তুই খেলতে যাইতি না, তুই খেলতে কেন গেলি? আজকে তুই আয় বাসা, তোরে মারতে মারতে জান ছুটে ফেলবো, পরে এক বুড়াধুরা মায়ের। পুরা দূর আমার। একদিন গুড্ডু আর তার মা বাবা চা বাগানে ঘুরতে গেল। গুড্ডুর বাবা বলল, বাহ কি সুন্দর চা বাগান। গুড্ডু বলল, কিন্তু বাবা চা বাগানে চা কই আর গাছে কাপ ঝুলানো দেখছি না যে। অনেক 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 ধন্যবাদ। দারুণ বলেছো তুমি, দারুণ। হ্যাঁ। সাউন্ড খেয়াল করেছো কিনা? ও যে বলার সময়, হ্যাঁ, ও একবার এটা, একবার হাত, একবার কিছু ওই কিছু যে- কাজে ব্যস্ত থাকে। ওই যে ওইটাকে এটা কি, হ্যাঁ ওইটা একবার বলছে, কিন্তু ওর ফেসিয়াল যে এক্সপ্রেশন হ্যাঁ, খুবই খুব সুন্দর। সেইটা খুবই ভালো লেগেছে, এবং তোমার যে কন্টেন্টগুলো অনেকগুলো বলেছে এবং সবগুলোই মোটামুটি অনেক সুন্দর, হ্যাঁ। এবং পাঁচ লাইন ডেলিভারির যে একটা দক্ষতা থাকে সেটা তুমি খুব ভালোভাবে আয়ত্ত করেছো এবং খুব সুন্দরভাবে বলেছো। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা। অনি, তোমাকে ভীষণ মিষ্টি লাগছে। বিচারকরাও বলেছে
আমি শুনছিলাম, আমি দেখছিলাম তোর পারফরমেন্স, আমার ভীষণ ভালো লাগছিল, পারফরমেন্সও মিষ্টি লাগছিল। তোমার এই যে নতুন কুড়ির মঞ্চে একের পর এক দারুণ সব পারফরমেন্স দেখে যাচ্ছ, কেমন লাগছে? অনেক ভালো। এবার নম্বরটা জানতে হবে, বলে দেই। তুমি পেয়েছো 88.33। শুভকামনা তোমার জন্য। একের পর এক দুর্দান্ত পারফরমেন্স, মনে হচ্ছে যেন কৌতুক উৎসব। তবে আর অপেক্ষা না করে চলে যাই পরবর্তী প্রতিযোগীর কাছে। এবারের প্রতিযোগী চট্টগ্রাম বিভাগ থেকে আসছে সুবাইতা বিনতে করিম। আজকে নিশ্চয়ই অনেক ভালো পারফরমেন্স হবে, মনে হচ্ছে তোমাকে দেখে খুব কনফিডেন্ট। ঠিক আছে, তবে শুরু করো। আঙ্গ দেশের বাড়িতে আপনি যাইবেন নিগো স্যার, হারা বছর দুয়ার খোলা রাখুম আমার লাইন। আসেন যত বন্ধু বান্ধব আছেন মিয়া ভাই, লক্ষ্যরাতে আইয়েন একবার আমন্ত্রণ জানাই। আইতেপুর যাইতেপুর আঙ্গ বাড়ি লক্ষ্মীপুর। সেদিন মাকে বলি চলো না মা আজকে একটু বাহিরে খাইতে যাই। মা বলল ভাত তরকারি লইয়া উড়ানে যা, আমি আইতাছি। সাঁতার না জানার কারণে রোজ রোজ চায়ের কাপে ডুবে মরছে হাজার হাজার বিস্কুট। আরে নির্মম, আরে নির্মম পরিহাস। আমি এখনই বলে দিতে পারি, আজ রাতে রনি চাচ্চু, কাজল চাচ্চু, শাওন চাচ্চু আপনারা সবে কোথায় যাবেন? কোথায়? কোথায় আবার বিছানায় ঘুমোতে। সঠিক উত্তর, তুমি জানলে কি করে? এই তাই তো, আমরা সত্যি তো। একদিন কাজল চাচ্চু তার বউকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি বলতে পারো আমার বয়স কত? এ শুনে কাজল চাচুর বউ কি বললো জানেন? দাঁতের অনুপাতে 20 বছর, চেহারার দিক থেকে 18 বছর, আর চুলের দিক থেকে 15 বছর। তবে সব মিলিয়ে মোট 53 বছর। একদিন আমার চাচু চাচিকে বলে, ওরে আমার রানী তুমি কেমন আছো? চাচি বলেন, আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাচু বলেন, চাকরানী নামটা অনেক বড় তাই। শুধু রানী। চাচি বলেন, ওরে আমার জানো তোমার মাথায় কত বুদ্ধি। চাচু বলেন, আচ্ছা তুমি আমাকে জানু বলে ডাকো কেন? চাচি বলেন, জানো আর নামটা অনেক বড় তাই। জানেন স্যার, গত রাতে স্বপ্নে দেখেছিলাম যে আমি 10 পাউন্ডের একটা হটডগ খাচ্ছি। সকালে উঠে দেখি আমার কোল বালিশটাই নেই। আচ্ছা। একদিন ক্লাসে যাওয়ার সময় আমার বাচ্চার সাথে অনেক ঝগড়া হয়। আমি ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিই। এরপরে বাচ্চা আমাকে রেগে মেগে বলে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? আমার বাবার নাম জানিস? আমি বলি, সি 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 সি, নিজের বাবার নামটাও জানিস না, আবার আমাকে জিজ্ঞেস করিস? বলেন তো রানী চাচ্চু, কোন ড্রেস পৃথিবীর সবার আছে কিন্তু গায়ে দেয় না? কোন ড্রেস? কোন ড্রেস? অ্যাড্রেস। ও অ্যাড্রেস। ধন্যবাদ। বাহ বাহ, সুন্দর সুন্দর। ওর যোগগুলো খুব ছোট ছোট এবং কিউট, মানে অনেক বড় নয়। অনেকে দেখা যায় গল্প বলতে গিয়ে খেয়ে হারায় ফেলে, গল্প বলতে গেলে ফাম্বেল হয়ে যায়, তাড়াহুড়ো হয়ে যায়, যার কারণে ওর সিলেকশন খুব জোস, যে ও ছোট ছোট যোগগুলো বেছে নিয়েছে, একদম 2 লাইন 3 লাইন শর্ট টাইমের মধ্যে খুব ভালো ভালো পাঞ্চ। বেশিরভাগ কথাগুলো টেনে টেনে বলতেছো। হ্যাঁ, যায়, খায়, যেতে হবে, এটা বলা যাবে না। এটা তুমি যদি আরো একটু শর্ট করে ফেলো, প্রিসাইজ করে ফেলো, তাহলে দেখবে যে যোগটা শুনতে আরও মজা লাগতেছে, আমরা আরও মজা বেশি পাবো। মিষ্টি মেয়ে সুবাইতা, তোমার এত ভালো পারফরমেন্স, এত ভালো এক্সপ্রেশন, নম্বরটা দেখে নেওয়া যাক তোমার। জাজেসরা এত ভালো ভালো কথা বললো, মার্কস কত পেয়েছো এটা এবার জানার পালা। তোমার নম্বর আমার হাতে চলে এসেছে, তুমি পেয়েছো 86, পেয়েছো 86। সুবাইতা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক দূরে গিয়ে যাবো তুমি। কৌতুকের মঞ্চ একেবারে জমে উঠেছে। দেখে নেব পরবর্তী প্রতিযোগীর কাছে কি রয়েছে আমাদের জন্য আজ। ডেকে নেব সিলেট বিভাগ থেকে শাওকাত ফাসিদ। শাওকাত, তোমাকে তো ভীষণ কুল লাগছে, একদম ইয়ো ইয়ো। চলো শুরু করি আমরা, দেখা যাক কি রয়েছে তোমার ঝুলিতে আজ আমাদের জন্য। ওকে, শুরু করো। আমি চাইলে শাওন স্যারকে নিয়ে মেট্রো রেলে উঠতে পারবো না,
কেন বলুন তো? কেন? কারণ মেট্রোতে বস্তা নিয়ে ওঠা নিষেধ। শুরুতেই শুরুতেই আমাকে মারতে হলো রে ভাই। ওকে গরিব মানুষ সময় দেখে, সূর্য দেখে, মধ্যবিত্তরা সময় দেখে, ঘড়ি দেখে, আর আমি রিচ কিড। মাহিয়ান, আমার ধর রোলেক্সে দেখতে কয়টা বাজে? গরিবদের বাসায় বাল্ব নষ্ট হয়ে গেলে তারা আরেকটা বাল্ব যে দোকান থেকে কিনছিল, হ্যাঁ, ওই দোকানে গিয়ে অনেক ঝগড়াঝাটি করে আরেকটা নিয়ে আসে। মধ্যবিত্তদের বাসায় বাল্ব নষ্ট হইলে তারা আরেকটা কিনে আনে। আমি রিচ কিড, আমার ফ্ল্যাটে যদি বাল্ব নষ্ট হয় তাহলে আমি পুরো ফ্ল্যাটটাই চেঞ্জ করে ফেলি। বাহ, বাহ, স্যার বলেন তো সরি কাকে বলে? কাকে বলে? পিছে বাঁশ দিয়ে ওই জায়গায় মলম লাগিয়ে দেওয়াকে সরি বলে। ওকে স্যার নিব নাকি? বাহ। আমার এক কিপটে মামা গেল শার্ট কিনতে, সেকেন্ড হ্যান্ড শার্ট, কাউকে আবার বলবেন না। আচ্ছা গিয়ে তারপরে দোকানদার বলে, ভাই এদিকে আসেন, এদিকে আসেন, এগুলো সব মজবুত শার্ট, ওরা লন্ড্রিতে গেলে হেসে হেসে ফিরে আসে। আমার মামা বললেন, হ্যাঁ আমারও ওই কিছু শার্ট ছিল, ওরা লন্ড্রিতে গিয়ে এত হেসেছে যে পেটি ফেটে গেছে। ওকে হাসুন রাজা রাধার মন শাহ আব্দুল করিম, এমনই অসংখ্য বীর প্রসবিনী জন্মেছিলেন সুনামগঞ্জে। সংস্কৃতির দিশারি নতুন কুড়ি আমাদের নিয়ে যাবে সম্ভাবনাময় পথে, আমাদের দেখাবে স্বপ্ন ঘেরা আশালতার আলোর পথ। তোমার ভঙ্গিটা ভালো, সব কিছু ভালো, কিন্তু একটু গলা বুক শুকায় গেছে, হঠাৎ করে এরকম হয়েছে, আমি বুঝতে পারছি। তোমার তোমার কিন্তু ভবিষ্যৎ অনেক ভালো। শাওকাত, এত কালারফুল তুমি, তোমাকে দেখেই আমার এত ভালো লাগছিল। আমি ভাবছিলাম পারফরমেন্স কত ভালো হবে, এবং তুমি কিন্তু আমার প্রত্যাশা রেখেছো। তুমি অনেক ভালো মার্কস পেয়েছো, তুমি পেয়েছো 88.67। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন শাওকাত। সামনে আরও অনেক দূরে যাবে তুমি। পরবর্তী প্রতিযোগী ময়মনসিংহ বিভাগ থেকে ছোট্ট বন্ধু জাফিরা দানিন মুনম। মুনম, এত সুন্দর নামটা কে রেখেছে তোমার বলো তো? মা রেখেছে। ভীষণ সুন্দর নাম, তোমাকেও খুব সুন্দর লাগছে। কোন ক্লাসে পড়ছো তুমি? কেজি। কেজিতে পড়ছো? আমরা সবাই অপেক্ষায় আছি তোমার কৌতুক শোনার, দেখার। চলো শুরু করি। আমার বন্ধু রাজীব ভীষণ দুষ্টু। একদিন রাজীব ক্লাসে যেতে দেরি করলো। স্যার রাজীবকে বললেন, কিরে রাজীব তুই এত দেরি করে আসলি কেন? রাজীব বলল, স্যার রাস্তার মধ্যে 1000 টাকার একটা নোট পড়েছিল তো। স্যার বলল, বাহ বেশ বেশ, ওটা ফেরত দিতে গিয়ে বুঝি তোর দেরি হলো? রাজীব বলল, না ওটা আমি পাড়া দিয়ে দাঁড়িয়েছিলাম। বাহ বাহ বাহ, সুন্দর। রাজীব স্কুল থেকে বাসায় ফেরার পর আঙ্কেল রাজীবকে জিজ্ঞেস করলেন, কিরে রাজীব আজ স্কুলে কোনো দুষ্টুমি করিসনি তো? রাজীব বলল, না বাবা, আজ আমি ক্লাসে পড়ার সময় কান ধরেই দাঁড়িয়েছিলাম, তাই আর দুষ্টুমি করার কোনো সুযোগই পাইনি। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর সুন্দর। তারপর বলো, দারুণ। পরেরটা বলো। পরে দুপুরে রাজীব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছিল। আন্টি রাজীবকে বললেন, কিরে রাজীব তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছিস কেন? রাজীব বলল, মা আমি অপমান সহ্য করতে পারছি না। বাবা প্রতিদিন বলে, এত বড় ছেলে হয়েছিস তাও বসে বসে ভাত খাস, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছি। একদিন ভূগোল স্যার এসে রাজীবকে জিজ্ঞেস করলেন, রাজীব তুমি এভারেস্ট কোথায় বলো তো? রাজীব বলল, স্যার জানি না। তখন স্যার রেগে বললেন, বেঞ্চের উপর কান ধরে দাঁড়া। তখন রাজীব বলল, কেন স্যার বেঞ্চের উপর কান ধরে দাঁড়ালে কি এভারেস্ট দেখা যাবে স্যার? সুন্দর সুন্দর। একদিন ইংরেজি স্যার এসে আমাকে জিজ্ঞেস করলেন, মুনম অ্যাম্বুলেন্স বানান করতো। আমি করলাম AMB। স্যার বললো তাড়াতাড়ি বলতে। আমি বললাম তাড়াতাড়ি বলবো, বাবু 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 বাবু। বাবু বাবু বাবু, সুন্দর। দারুণ। ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবে। আশা করি এই আয়োজন প্রতি বছর হবে। হবেই হবে। এবং আশা করি তোমার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুন্দর সুন্দর সুন্দর। মুনম, তুমি জোকসে দিয়েছো পুনর্জন্ম। বলো কেয়ামত কেয়ামত বলছো। তোমার বলার ধরন এত সুন্দর, তোমার যে এক্সপ্রেশন, মানে তুমি অ্যাকচুয়ালি সত্যি এই জোকসে তুমি প্রাণ দিয়েছো। তোমার বলার ধরন খুবই ভালো, তোমার এক্সপ্রেশন, তোমার চোখ, সব কিছু অনেক সুন্দর, এবং যে কয়টা জোক বলেছো অনেক অনেক মজা পেয়েছি আমরা। অনেক ধন্যবাদ তোমাকে। তোমার গলার ভয়েসটা, শব্দটা খুব সুন্দর। আচ্ছা তুমি বাড়িতে ঝগড়া করো?
বোনের সাথে। বোনের সাথে? এই রাজীবটাকে? আমার ফ্রেন্ড। আর খুব চেঁচামেচি করো বাড়িতে না? তিরিং-বিরিং। তোমার সাথে চিৎকার করে কেউ পারে না বোধহয়, না? স্কুলে কি চেঁচামেচি করো? না। বন্ধুদের সাথে খেলতে গিয়ে। ওরে বাপ রে বাপ, খুব সুন্দর। তুমি তোমার কৌতুক, তোমার বলা খুব ভালো লেগেছে। তুমি আরো ভালো করবা। মুনম, এত ভালো পারফর্ম করেছো তুমি, এবং কৌতুক বলা মানে যে শুধু বলে যাওয়া না, কৌতুক বলার সাথে যে অঙ্গভঙ্গি, অভিনয়টা জড়িয়ে আছে, ছোট্ট বন্ধু মুনম কিন্তু অনেক ভালোভাবে আমাদের বুঝিয়ে দিয়েছে। তাড়াতাড়ি আমরা মুনমের নাম্বারটা জেনে নিই। তুমি পেয়েছো 91, 91, অনেক মার্কস পেয়েছো তুমি। তোমার জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। এবারে খুলনা বিভাগের প্রতিযোগী সাবিক সাদত। সাদত, এই যে দৌড়ে দৌড়ে আসলে, এর কারণ কি বলো তো? বাবা মা বলেছে ফার্স্ট হতে, তাই ফার্স্ট আসলাম। বেশি ফাস্ট হয়েছে। আচ্ছা, শুরু করো। হঠাৎ যদি পৃথিবীটা এমনি হতো, মাস্টার সব লেখাপড়া ভুলে যেত। বাবা, হঠাৎ যদি পৃথিবীটা এমনি হতো, মাস্টার সব লেখাপড়া ভুলে যেত। হতো যদি ঘূর্ণিঝড়, উড়ে যেত স্কুল ঘর। হতো যদি ঘূর্ণিঝড়, উড়ে যেত স্কুল ঘর। বলুন তো তখন আমি কি করতাম? কি করতে? কি? পাড়ার দোকান থেকে কটকটি কিনে একা একা বসে খেতাম। বাহ বাহ। আজ নিয়ে 2 বার এলাম বিটিভি ভবনে। বন্ধুরা প্রথমবারে অভিজ্ঞতা জানতে চাইলো। বললাম স্টুডিওর ভিতরে সাইবেরিয়া আর বের হল সাহারা। এটা বেস্ট গুড, ভেরি গুড। খুব চমৎকার। আচ্ছা রনি আঙ্কেল, হ্যাঁ, বলুন তো আমেরিকার রাস্তা আর বাংলাদেশের রাস্তার মধ্যে পার্থক্য কোথায়? কোথায়? কোথায় তুমি বলো? আমেরিকার রাস্তায় বৃষ্টি হওয়ার পর বৃষ্টির পানি উধাও হয়ে যায়, আর বাংলাদেশের রাস্তায় বৃষ্টি হওয়ার পর রাস্তা উধাও হয়ে যায়। রাস্তা উদা হয়ে যায়। ওকে, উধাও। কলা বুঝাই দেওয়া চাচ্ছু? হ্যাঁ, কলা বুঝাই দে। ওই হ্যাঁ, আপনার একটা আমার সেই joke। হ্যাঁ, ঠিক আছে। আপনার প্রিয় বুক কি? কি? প্রিয় বুক কি? কি? আমার কিন্তু ফেসবুক, হ্যাঁ। আর আমার বাবার চেকবুক। একদিন আমার রুমে আম্মু এসে বলল, এই সাবিক, মন দিয়ে পড়াশোনা কর, একদম মোবাইল ঘাটবি না। আমি বললাম, কই মোবাইল ঘাটছি, পড়ছি তো। আমার আম্মু বলল, তাহলে বইয়ের ভিতরে কিসের আলো? আমি বললাম, ওটা জ্ঞানের আলো। বাবা, খুব ভালো, ভেরি গুড। শাবাশ। ওকে, শাওন আঙ্কেল, হ্যাঁ, বলুন তো যদি পৃথিবীতে বিদ্যুৎ যখন ছিল না তখন কি হতো? কি হতো? আমাদের হারিকেন জ্বালিয়ে টিভি দেখতে হতো। টিভি দেখা যায়? টিভি ট্রাই করতে হবে তো। একদিন আমার সেই হাদু আঙ্কেলকে আমি প্রশ্ন করলাম, আঙ্কেল বলুন তো রঙিন টিভি আর সাদা কালো টিভির মধ্যে পার্থক্য কোথায়? কোথায়? হাদু আঙ্কেল বলল, রঙিন টিভিতে যেটা গাজর, সাদা কালো টিভিতে সেটা মূলো। মূলো, সাদা মূলো, ওটা গাজর। আমার খেতে ভালো লাগে না। গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার বলল, আপনার পেটে স্ক্যান করা দরকার, কোনো সমস্যা আছে কিনা। আমি বললাম, তার কোনো দরকার নেই। কয়েকদিন আগে বিটিভি ভবনে ঢোকার সময় আমার ফুল বডি স্ক্যান করেছে, কোনো সমস্যা খুঁজে পাইনি। ও ফাটাফাটি। গুড। ভেরি গুড। আমি দেখছি তোমার ভবিষ্যৎ ভালো, কিন্তু তোমার ঢংটা কিন্তু আমার মতো। হ্যাঁ, আমার গার রং সব কিছুই দেখতে পাচ্ছি। আমিও ছোটবেলায় তোমার মতোই ছিলাম। প্রত্যেকটা জোক আমার ভালো লাগছে, কারণ তুমি লাস্ট টাইম যখন বিটিভিতে আসছো, এখানকার এনভায়রনমেন্ট, স্ক্যানিং, এগুলো মাথায় রেখে নতুন করে তুমি মেক করছো। বাট ইউ আর দ্য ফার্স্ট ওয়ান যে কিনা এখানে পারফর্ম করছো, আর সেটা ভালো করছো। তো তোমার জন্য জোরে হাততালি। ওকে, সাবিক সাদত নামটা আমার মুখস্থ হয়ে গেছে, কারণ এর আগে আমি দেখেছি, আমার মনে গেঁথে আছে। তোমার একটা নিজস্ব স্টাইল আছে, তোমার বলার ধরন খুবই স্মার্ট, খুবই সুন্দর। কিন্তু এর বাইরে তোমার জন্য আমি একটা কারণে আমি একটু উঠে দাঁড়িয়ে একটা স্যালুট দিতে চাই তোমাকে। এর কারণটা হচ্ছে, এর আগের বার তুমি যখন এখানে পারফর্ম করো, ঠিক ব্যাটে বলে মিল ছিল না, মন খারাপ ছিল, তুমি একটু ডাউন ছিলে, তোমার মার্কটাও ঠিক ওই লেভেলে ছিল না।
কিন্তু তুমি নিজেকে ইমপ্রুভ করে এত দূর ফাইনালে লড়বার মতো একটা যে সাহস শক্তি নিয়ে এসছো, তোমার আত্মবিশ্বাসের জন্য তোমাকে স্যালুট। তোমার জন্য শুভকামনা, তুমি এই সেকশনে অনেক এগিয়ে থাকবে। সাবিক সাদত, এত সুন্দর করে হাসো কিভাবে বলো তো? খুব সুন্দর করে হাসো তুমি। এই যে বিচারকদের এত ভালো ভালো কথা শুনলে কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো লাগছে, কনফিডেন্স আরো বেড়ে গেল না? হ্যাঁ সামনে আরো এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। এখন তোমার নাম্বারটা আমার হাতে চলে এসেছে, শুনতে চাও? হ্যাঁ আচ্ছা নিশ্চয়ই বলবো। সাবিক সাদত পেয়েছে 93.67। অনেক ভালো মার্কস পেয়েছো তুমি, শুভকামনা তোমার জন্য। কৌতুক বিভাগ থেকে ক শাখার পরবর্তী প্রতিযোগী ফাইজা ফারিহা, ঢাকা বিভাগ থেকে ফাইজা ফারিহা, প্রস্তুতি কেমন আজকের? অনেক ভালো। অনেক ভালো, চলো দেখে নেই। নতুন কুড়িতে আইসায় আমার আশা ফুরাইছে, জাজেদেরকে দেখায় আমার নয়ন জুড়াইছে। একদিন আমার একটি জুতা এবং জামা কেনার প্রয়োজন ছিল। তখন আমি দোকানে গেলাম। প্রথমে জুতার দোকানে ঢোকার সময় উপরে সাইনবোর্ডে লেখা দেখলাম জুতা খুলে প্রবেশ করুন। আমি ভাই জামা কাপড়ের দোকানেই গেলাম না। একদিন 3 বন্ধুর রুম ছিল 100 তলায়। এখন প্রথম বন্ধু মানে লিফট বন্ধ ছিল, এই জন্য সবাই ভাবলো যে সময় কাটানোর জন্য আমরা গল্প করতে করতে চলে যাই। তখন প্রথম জন 50 তলা পর্যন্ত তার পরিবার নিয়ে একটি ঘটনা বলল, দ্বিতীয় জন 99 তলা পর্যন্ত কমিটি ঘটনা বলল, কিন্তু দ্বিতীয় বন্ধু একটা দুঃখের কাহিনী শোনালো। সেটা কি বলেন তো জাজিজরা? কি সেটা হলো আমি রুমের চাবি গাড়িতে ফেলে আসছি। ওকে। একদিন একটি স্যার আমাকে বলল যে স্যার বলল ফারিহা তুমি কি নকল করছো? আমি বললাম স্যার আমি নকল করিনি স্যার, আপনার দিব্যি স্যার আমি নকল করিনি, আমি তো বইয়ের অরিজিনাল পেজটাই এনেছি। এটা ভালো, এটা ভালো। তো একদিন একটি ট্যাক্সিতে 3 জন মাতাল উঠলো। হাই। তখন ট্যাক্সি ড্রাইভার বুঝতে পারলো যে তারা 3 জন মাতাল। তখন ট্যাক্সি ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে আবার বন্ধ করে দিল। তখন 3 জন মাতাল নেমে পড়লো। নামার পর প্রথম মাতাল বলল ধন্যবাদ। দ্বিতীয় মাতাল তাড়াতাড়ি এসেছে বলে তাকে 100 টাকা বকশিশ দিল, কিন্তু তৃতীয় মাতাল তাকে একটা চড় মারলো। পরে ট্যাক্সি ড্রাইভার ভাবলো সে মনে হয় বুঝে গেছে, তাও একবার জিজ্ঞেস করে দেখি। তখন সে জিজ্ঞেস করলো যে আপনি আমাকে চড় মারলেন কেন? তখন তৃতীয় মাতাল বলল এত স্পিডে কেউ গাড়ি চালায় নাকি, যদি অ্যাক্সিডেন্ট হতো। একটি ছেলে তার বাবাকে বলল বাবা বাবা আমাকে একটা বাঁশি কিনে দাও না প্লিজ। বাবা বলল না একদম কিনে দেওয়া যাবে না, তুমি সবার কান ঝালাপালা করে ফেলবে। ছেলে বলল বাবা আমি কারো কান ঝালাপালা করবো না, প্লিজ বাবা কিনে দাও। বাবা বলল তাহলে তুমি বাসাতে কি করবে? আমি বললাম, ছেলে বলল যে বাবা তোমরা সবাই তখন মাঝরাতে ঘুমিয়ে থাকবে, তখন আমি বাঁশি বাজাবো। একদিন একটি অটোওয়ালা বিয়ে ভেঙে গেছে, কিন্তু বলেন তো রাজিটা কেন ভেঙে গেছে? কেন? কারণ সে বিয়ের আসনে বসে তার বউকে বলেছিল যে একটু চেপে বসুন আরেকজনের জায়গা হবে। বলার ধরনও তোমার চমৎকার, সবকিছু মিলিয়ে বলবো যে তুমি অনেক ভালো করেছো। খুবই সুন্দর হয়েছে তোমার কৌতুকগুলো, প্রত্যেকটাই সুন্দর, তোমার পরিবেশনাও সুন্দর, তোমাকে দেখতেও লাগতেছে সুন্দর, সব সুন্দর মিলে তোমার ভবিষ্যৎটা যেন আরও অনেক সুন্দর হোক এই দোয়া করি। ফাইজা ফারিহা তুমি অনেক ভালো করেছো, আমি ভীষণ এনজয় করেছি। জাজেসরা বলছিল আমরা দেখছিলাম তুমি চূড়ান্ত রাউন্ডে যেটা করেছিলে তার চেয়ে কিন্তু তোমার পারফরমেন্সে আরও বেশি ইমপ্রুভমেন্ট। এটা তুমি সেরা 10-এ যে এসেছো এটা ভালোভাবেই আমরা বুঝতে পারছিলাম এবং তোমার পারফরমেন্সে সেটা বুঝিয়ে দিচ্ছিলে তুমি আমাদের। চলো তোমার নাম্বারটা দেখে নেই। তুমি পেয়েছো 81.67, পেয়েছো 81.67, অনেক ভালো মার্কস পেয়েছো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। প্রিয় দর্শক আরও একবার মনে করিয়ে দিতে চাই আমরা আছি সেরা 10-এর প্রতিযোগিতায়। এই মঞ্চ থেকে আমরা বেছে নেব সেরা 5 জনকে যারা পৌঁছে যাবে ফাইনাল রাউন্ডে। ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে, আসছে ঢাকা বিভাগ থেকে জেরাল্ড বিশ্বাস। জেরাল্ড একেবারে ভিন্ন লুক, বলার অপেক্ষা রাখছেন, আমরা সবাই কিন্তু অপেক্ষায় আছি কি পারফরমেন্স তুমি আমাদের দেখাবে। সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য একটি দারুণ খবর নিয়ে এসেছি। কাল রাতে আমি রাজা হয়েছি। হ্যাঁ মজা করছি না,
বুদ্ধিমান, তাই আমি কাল থেকে ঠিক করেছি তুমি রাজা হবে, রাজা হবে, রাজা হবে। আমি তো খুশিতে হাই গেলাম, ভাবলাম আরে রাজা হলে কোনো পড়াশোনা নেই, বাড়ির কাজ নেই, টিচারের বকাও নেই, আমি খালি আদেশ করব আর সবাই শুনবে। আমি ঘুম থেকে উঠে আমাকে বললাম, মা আজ থেকে তুমি রান্না করবে না, আমি রাজকীয় খাবার খাবো, পিৎজা, পিৎজা রাজকীয়, বার্গার, কোক, আইসক্রিম। এই যে আমার রাজা পোলা, আগে তো ব্রাশ করে নেবেন। মা, রাজারা ব্রাশ করে না। ও আজকে রাজা স্কুলে যাবে গন্ধওয়ালা মুখ নিয়ে, গন্ধ 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 গন্ধ। আমি আর কি করব, সঙ্গে সঙ্গে ব্রাশ করে ফেললাম। মা, আমি আমার জামা কাপড় পরবো না, চাকর পরিয়ে দেবে না? চাকর কেনা কেন, তুমি না? কই রে দারুণ, আমি তো চাকর। ওরে বাবা রে, আমি আমার মায়ের মুখ দেখেই বুঝে গেলাম আমি রাজ্যের রাজা হলেও আমার মাই আসল মন্ত্রী। আমি ভাবলাম স্যার আমাকে দেখে বলবেন রাজা আসছেন, কিন্তু স্যার বলল, জেরাল্ড, where is your uniform? স্যার, আমি আপনার মতো এত ইংলিশ পারি না, আসলে রাজার ইউনিফর্ম পরে না। ও এবার বুঝছি আপনি রাজা। আপনি নিশ্চয় কি করেন, আপনার না উপরে থাকার কথা, একটু কষ্ট করে বেঞ্চের উপরে দাঁড়ান। স্যার, রাজাদের বেঞ্চের উপরে ওটা ঠিক না, আমার সিংহাসন দরকার। বেঞ্চের উপরে দাঁড়া, ওটাই তো সিংহাসন। দা স্যার, আমি কিন্তু রাজা, রাজার সাথে বিয়াদবি করা ঠিক না। ওই সবাই শোন, আর রাজার জন্য একটা বিশেষ উপহার, বাড়তি 5 মিনিট বেঞ্চের উপরে দাঁড়ানো। তাতে সবাই হাসতে লাগলো আর আমি পলক হয়ে গেলাম। ভাবলাম এটা কোনো রাজ্য না, বরং কষ্টের রাজ্য। আমি মাঠে ফুটবল খেলতে গেলাম। আমি রাজা, আমি গোলকিপার হব। তুই রাজা হলে তুই তো কিপার না, তুই তো রেফারি হবি। আচ্ছা, আমি রেফারি। আমার বন্ধুরা যখন গোল দিল, আমি বললাম গোল হয় না, গোল হয় না। কি বলস? সবাই দেখলো গোল হয়েছে, কিন্তু তুই দেখলি না। রাজা মানে অন্ধ হয়ে গেছে, চোখে কম দেখে। আমি না রাজা, আমার কথা শেষ কথা। তুই রাজা হলে তুই একাই খেল, আমরা খেলতাম না। বন্ধুরা চল চল চল। আমি বাসে গিয়ে খুবই ক্লান্ত হয়ে পড়লাম। বুঝেনি তো, বাঙালি মা হোমওয়ার্ক না করতে বসলে তা হাতেও অত রাখবে না। এই যে রাজা, এখন পড়তে বসো। মা, রাজারা পড়াশোনা করে না। ও কালকে রাজা পরীক্ষায় আড্ডা পাবে না? মা, আমি তোমার ছেলেটাই ভালো, আমি কোনো রাজা না। আমি বুঝলাম রাজা হওয়াটা যতটা মজা শোনায় ততটা মজার না। নিজের কাজ, নিজের দায়িত্ব ঠিকভাবে করাই আসল রাজত্ব। এখন আমি আবার সাধারণ ছেলে, হোমওয়ার্ক করবো, খেলবো, এমনকি হোমওয়ার্ক করবো, এমনকি প্রতিদিন টিচারের বকা খাবো। থ্যাংক ইউ। আশেপাশে কেউ আছে নাকি? কিন্তু মনের দিক দিয়ে একদমই রাজা। ধন্যবাদ সবাই। বাহ, না ঠিক আছে, বলেন বস। না ঠিক আছে, তোমার বলার ভঙ্গি ভালো। হ্যাঁ, তুমি রাজা, মনের দিক থেকে তুমি রাজা, রাজার পোশাক পরেছো, ভালো লেগেছে। হ্যাঁ, এরপরে আরও ভালো করতে হবে। জেরাল্ড, গেট আপ অনেক সুন্দর। তলোয়ারটা কি আসল না নকল? নকল। নকল। আমরা শেষে জানতে পারলাম রাজাটাও নকল, কিন্তু মনের দিক থেকে জেরাল্ড রাজা। অনেক সুন্দর গল্পের গাঁথনি। তুমি যেটা স্ক্রিপ্টটা করছো সেটা খুবই সুন্দর। ক্যারেক্টারগুলোর মধ্যে একটু ভেরিয়েশন আনা দরকার ছিল, বাট তোমার এক্সপ্রেশন, তোমার পাঞ্চ ডেলিভারি খুব ভালো, খুব সুন্দর। আমি বলতে চাই জাহাপনা,
আপনি ভালো বলেছেন। আমাদের খুব ভালো লেগেছে জাহাপনা, এবং আপনাকে রাজার মতোই লাগছে। আপনার যে স্ক্রিপ্ট এটা দুর্দান্ত দুর্দান্ত, হয়েছে, হ্যাঁ, খুব ভালো। দুর্দান্ত। এবং শুরুর দিক থেকে তো যে মজাটা ক্রিয়েট হয়েছে, শেষে যে ফিনিশিংটা, যে এই রাজা ভেবে নিয়ে যে যে সমস্যা হলো তার আবার সুন্দর একটা সমাধান, যে আমি আসলে রাজা না, আমি সাধারণ হওয়াই ভালো। কিন্তু আবার বলছে কিন্তু মনের দিক থেকে কিন্তু আমি আবার রাজা। তো সব কিছু মিলে অসাধারণ। এবং এই যে এটাকে বলে ক্যারেক্টার কমেডি, তো তোমার এই স্ক্রিপ্ট এই নতুন কুড়িতে অন্যরা যেমন বলল, তোমার এটা আলাদা একটা অলংকার হিসেবে থাকলো, এবং দেখতেও তোমাকে দুর্দান্ত লাগছে। তোমাকে দেখে অনেক বাচ্চারা আগ্রহী হবে যে এর পরের বার নতুন কিছু করতে, নতুন রকমের একটা আয়োজন নিয়ে আসতে। তো এই জন্যই তোমাকে স্যালুট। রাজামশাই, রাজামশাই বলবো না জেরাল বিশ্বাস বলবো? জেরাল বিশ্বাস। নকল রাজামশাই এত অসম্মান মেনে নেওয়া যাচ্ছে না। আমরা জেরাল বিশ্বাসেই ফিরে যাই। আমরা দেখে নেই তোমার প্রাপ্ত নম্বর। তুমি পেয়েছো 89.67, জেরাল বিশ্বাস পেয়েছে 89.67। অনেক নম্বর পেয়েছো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা জেরাল, তুমি ভালো থাকো। আমাদের এবারের প্রতিযোগী সিলেট বিভাগ থেকে শাশ্বতী দেব সূচি, কি পারফরমেন্স দেখাবে আজ আমাদের? কৌতুক। কৌতুক। আমরা নিশ্চয়ই কৌতুক দেখবো সূচির কাছ থেকে। শুরু করা যাক। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই শোনো না কত হাসির খবর বলে যায়। ছোটবেলা থেকে আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম, তাই তো ক্লাস 2-তে 2 বার ছাড়ছিলাম আর 3-তে 3 বার। তা দেখে আমার মা বাবাকে বলে, ওগো ওই মেয়েকে ওই স্কুল থেকে ছাঁটাই কইরা দাও। বাবা বলে, না আমি ছাঁটাই করব না, ও এক এক ক্লাসে 2-3 বার করে থেকে এক্সপেরিয়েন্স গেটার করছে, মানে পেকে পাকা পেপে হচ্ছে। গুড। তো আমি যখন ক্লাসে বসে থাকতাম, শিক্ষক সবসময় আমাকেই প্রশ্ন করতেন, বলতেন, সূচি। জি স্যার। বানান কর প্রস্ফুটিত। স্যার প্রস্ফুটিত বানান করবা? ইঞাও ইঞাও ইঞাও। স্যার পয়রা ফলা সরফুটি আর তো। হেড হেড কি বানান করলি? বানান কর প্রস্ফুটিত। স্যার বানান করলাম তো, পয়রা ফলা সরফুটি আর তো প্রস্ফুটিত। হেড বানান কর ফটকে। স্যার ফ ফ। হেড আটকে যাচ্ছে কেন? ফ করছিস কেন? বানান কর ফটকে। স্যার ফরপা গেছে আটকে, ফটকে। শাবাশ। ছোটবেলা থেকে আমি অনেক মোটা ছিলাম, এত মোটা ছিলাম কি বলবো আপনাদের। আমি যদি একদিন খেতে বসতাম, আমার পরিবারের লোকেরা বলতো, আজকে 4 জন না খেয়ে থাকবে রে। এইটা ভালো। এরপর রাগে দুঃখে কষ্টে আমি একদিন 2 দিন 3 দিন একটু ভালো করে ভেবে দেখলাম যে না, আমি আর বাসায় সকালে নাস্তাই করব না। গেলাম রেস্টুরেন্টে গিয়ে বললাম, এই পরোটান। আর আমার এত বড় শরীর দেখে আনছে কয়টা জানেন? কয়টা? 50টা পরোটা। মেজাজ এমনিই গরম, বাসার থেকে না খেয়ে রাগারাগি কইরা আইছি। তাড়াতাড়ি গিয়ে এর কান্ডা ধরে বলে, এই দিকায় এনে কয়টা পরোটা? 50টা। কে খাইব 50টা পরোটা? আমি কি গরু, মহিষ, রাক্ষস? নে একটা কমা। একটা কমাইছে। ইত্রামি করার জায়গা পায় না। তো আমি একদিন দেখলাম যে পাশের বাসার এক ভদ্রলোক, তার বাসায় টিভি সাংবাদিক, লাইভ ক্যামেরা আর মানবাধিকার সম্পন্ন লোক নিয়ে অনেকজন হাজির হয়েছে। এখন দেখি তাকে বলছে, আচ্ছা আপনার স্ত্রী নাকি নিয়মিত আপনাকে মারধর করে? জি স্যার, জি স্যার। আচ্ছা তাহলে আপনার স্ত্রীকে ডাকুন। অভিনয় করতে
ওর চেহারার সাথে মিল স্যার লাইভ দেখাবেন নাকি? লাইভ মুখ কেন যা করলো দেখি। তো কি হয়েছে, আমাদের স্কুলে শিক্ষকরা ভাববে, আরে দেখতে হবে যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি প্রাথমিক জ্ঞান কেমন আছে। তো তা দেখার জন্য তারা খোলা মাঠের মধ্যে রাখলেন একটা লোহার বল, রেখে বললেন, আসো বাচ্চা খেলা খেলা শুরু করো। সবাই খেলা শুরু করলো। এখন কয়েকজনের পাটা ফুলাইয়া অবস্থা শেষ। এখন শিক্ষকরা দেখলেন যে দূরে একটা ছাত্র বসে আছে। এখন তারা বললেন, আসো বাবা আসো, তুমি সবচেয়ে বুদ্ধিমান ছাত্র, এই নাও তোমার সার্টিফিকেট রেডি। আচ্ছা বাবা, তুমি খেলছিলে না কেন? স্যার আমি তো হেড দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। ওয়াও, আমি বুঝি না আমরা বাঙালি লোকরা কেন এমন। আমরা বানর দেখলেই আমাদের মনে একটু ফুর্তি জাগে, নয় হাসাই, নয় ভেঙাই, নয় খোঁচাই, আর নয় বন্ধু বান্ধবরে বলি, এই দেখ তোর ভাই। এখন এমন একটি দিনের কথা, আমি গেলাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় গিয়ে দেখি বানরের খাঁচায় মাত্র একটা বানর চুপচাপ বসে আছে। বলি যে চুপচাপ বসে আছে, তাহলে একটা বাদাম দিই, বাদাম আছে। এখন বাদাম দিলাম, এত বেয়াদব বানর, এটা খাইলো না, না খেয়ে প্রথমে পেছনে নিল, পরে খাইলো। আমার এটা খুব মাইন্ডে লাগছে। আমি তাড়াতাড়ি গিয়ে ওই বানরের মালিকরা বলি, এই বানরের মালিক কে আসেন। এখন আইলো, আয়া বলে, কি হয়েছে, আপনার বানর এত বেয়াদব কেন? আমি একটা বাদাম দিলাম, প্রথমে পেছনে নিচে পরে খাইছে। বুঝলাম না ব্যাপারটা। আসলে কি হয়েছে, কয়েকদিন আগে একটা দুষ্ট পোলা পানাইয়া আরে একটা বেল খাইতে দিছিল। বেল খাইছে তো খাইছে, এখন বের হয় না। 7 দিন ধরে চেষ্টা করার পরেও বের হয় না, বের হয় না। এরপরে শেষে অপারেশন করে বের করা হয়েছে। এরপর থেকে কেউ যদি তাকে কিছু খেতে দেয়, প্রথমে পেছনে নিয়ে মাপ নে, বের হইব তো। কি হয়েছে, আমি ছোটবেলা থেকেই পড়াশোনায় অনেক খারাপ ছিলাম, এটা আমি বলতে পারি। কারণ কি না, আমার বাবা মাকে আমি একদিন বলতাম, আচ্ছা বাবা আমার না বিয়ে করতে ইচ্ছে করছে। বাবা বলেন, না মা তুমি অনেক ছোট। তারপরে আমি বাবাকে বললাম, আচ্ছা বাবা তাহলে আগের মতোই পাশের বাসার রবিনের সাথে খেলি। না মা তুমি যথেষ্ট বড় হয়েছো। এই 2 কথাটা শুনলে আমার মেজাজটা এমনি গরম হয়। এখন কি হয়েছে, আপনারা তো অবশ্যই আমাদের ভোলাদাকে চিনবেন, চিনেন না? চিনি খুব সুন্দর। এখন এই ভোলাদার একটা ঘটনা বলি। বলো। আমাদের ভোলাদা গেছে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়ে বলছে যে ডাক্তার সাহেব দেখুন না, আমার প্লাস্টিকের বালতিটা ফুটো হয়ে গিয়েছে, ঠিক করে দিন না। ডাক্তার সাহেব তো রেগে মেগে অস্থির এবং আগুন হয়ে উঠছে আর বলছেন, এই আপনি জানেন না আমি কি করি? স্যার জানি তো, আপনি প্লাস্টিক সার্জারি করেন। জীবনে কারে বিশ্বাস করব? নিজের মাই সকাল 8টার সময় রেখে বলে, এই সুচি 11টা বাজে ওঠ। আমি দেখলাম যে আমাদের ভোলাদার এই ঘটনা ঠিক না। আমাদের ভোলাদা একদিন মাঝরাতে মাতাল হয়ে ভুলে গোয়াল ঘরে ঢুকে পড়লো। আর গোয়াল ঘরে ঢুকে গরুর লেজ ধরে বলছে, কি গো ময়নার মা, প্রতিদিন তো 2টা করে বেনি করতা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো সব কিছু ঠিক আছে তোমার, হ্যাঁ। আর এই যে আমার এই যে কৌতুকটা বললে ওটা সুন্দর, হ্যাঁ, প্রস্ফুটিত বানানগুলো বলেছো। আর একটা বানান বলবে, বানান কর মালসা, তো ময়াকা শেলেশা মালসা, হ্যাঁ, এরকম আরও কিছু কিছু জিনিস শিখে রাখবা। তোমার সব কিছু ভালো লেগেছে, আমার খুব সুন্দর লেগেছে, এবং কৌতুক বলার ঢংটা সবার থেকে তোমারটাই ভালো লাগলো। ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। ওস্তাদ যা বলেছে আমিও একমত, যে এতক্ষণ পর্যন্ত যাদের যোগ শুনলাম, যোগ বলার যে আসল ধরন দরকার, যে এক্সপ্রেশন দরকার, সেটা পারফেক্ট বলার ক্ষমতা একমাত্র তোমার মধ্যেই পরিপূর্ণভাবে পেলাম। সুচি, মোট কতগুলো কৌতুক শোনালে আমাদের বলো তো?
অনেকগুলো, এতগুলো মজার মজার কৌতুক শুনলাম আমরা, সবাই এত বেশি উপভোগ করেছি, ভীষণ ভালো লেগেছে। চলো তোমার নম্বরটাও দেখে নেই। সূচি পেয়েছে 92, 92 পেয়েছো তুমি, অনেক ভালো মার্কস পেয়েছো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অভিনন্দন সূচি। এবার একটু বিচারকদের মতামত আমরা শুনে নেব। শুরুতেই চলে যাব কাজল ভাইয়ের কাছে, আপনি যদি শুরুতে একটু বলতেন। সেরা 10-এ অংশগ্রহণকারী সব প্রতিযোগীদের কথা বলতে হয়। তা আজকে ক শাখার অভিনয়গুলো সবারই ভালোই হয়েছে, আমরা ধন্য এবং সবাইকে শুভেচ্ছা এবং আমার রসিক মনের একরাশ রসালো ভালোবাসা, যেহেতু এটা কৌতুকের অনুষ্ঠান। রনি ভাই আপনার কাছ থেকে শুনবো। এত ছোট ছোট বাচ্চারা, মানে যাদের কেবল কথা শেখার বয়স, গুছিয়ে কিভাবে বলতে হয়, দু একটা ছড়া, তো এগুলো আসলে কিন্তু পারা যায় ছোটোবেলায়, কিন্তু জোকস বলা, কৌতুক বলা, অন্যকে হাসানো, এটা যে কত ডিফিকাল্ট, এটা আমরা এত বড় হয়েও অনেক জায়গায় আমরা ফেল করি। তো নতুন কুড়ির মতো একটা প্ল্যাটফর্মে এই ছোট বাচ্চারা যে কি অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে, আমরা প্রতিনিয়ত মুগ্ধ হয়েছি। শাওন ভাই, ক শাখায় যারা ছিল ছোট্ট ছোট্ট সোনামণিরা, তাদের নিয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। মানে ক শাখা যেই বাচ্চারা আমাদের এই কৌতুকে অংশগ্রহণ করেছে, তাদের দেখলে আমি সত্যি অবাক হই। মানে এই ছোট ছোট বাচ্চারা যেখানে মানে এত সুন্দর করে পারফরমেন্স, এত বড় বড় স্ক্রিপ্ট, কারণ আমরা যারা স্ট্যান্ড আপ কমেডি করি, আমরা তো অনেকের সাথে আমাদের ওঠা বসা, পারফরমেন্স দেখা, অনেক স্টেজ আমাদের শেয়ার করা হয়। দেখা যায় যে কোনো কোনো জায়গায় স্ক্রিপ্ট ভুলে যাই, আমরা নিজেরাও হাতড়াইতে হয়। আবার বড়দের সাথে যা দেখি তখনও দেখি যে তারা স্ট্রাগল করে স্টেজে উঠে, কিন্তু এরা উঠে কনফিডেন্টলি অনবরত একটার পর একটা, মানে ভাবতেছেও না। আমি ওর চোখের দিকে তাকে বোঝার চেষ্টা করতেছি পরের যোগটা খেসে কি ভুলে গেছে না ভাবতেছে, তারা কনফিডেন্টলি বলে যাচ্ছে, মানে দেদারসে, কোনো ভয় নাই, কিচ্ছু নাই। মানে এরা যে কতটা ট্যালেন্টেড আমরা দেখলে মাঝে মাঝে ভয় পাই যে আসলে ওরা অনেক বেশি ট্যালেন্টেড, ওদের জাজটা ঠিক মতো করতে পারবো কি না সেটা সবসময় ওই মাথায় থাকে যে ঠিক মতো জাজটা করতে পারি। তো ওদের জন্য শুধুমাত্র আমার মন থেকে যেটা দোয়া, ভালোবাসা, এবং যারা পিছিয়ে পড়েছে তারা যেন আবার চেষ্টা করে, কারণ একবার হেরে যাওয়া মানে এটা হেরে যাওয়া নয়, নতুন করে শুরু করা। তারা যদি এটা বুঝতে পেরে আবার শুরু করে, আমার মনে হয় তারাও ভালো করবে। আর যারা এগিয়ে গিয়েছে, যারা ফাইনালে যাচ্ছে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, শুরুতেই বলছিলাম আজকের সেরা 10-এর এই প্রতিযোগীদের মধ্য থেকে আমরা বেছে নেব সেরা 5, যারা কিনা যাবে ফাইনাল রাউন্ডে। এবার আমরা ফলাফল ঘোষণা করব। সেরা 10 থেকে প্রথম স্থান অধিকার করেছে সাবিক সাদত, খুলনা বিভাগ থেকে, এবং তার প্রাপ্ত নম্বর 93.67। দ্বিতীয় স্থান অধিকার করেছে শাশ্বতী দেবসূচি, সিলেট বিভাগ থেকে, প্রাপ্ত নম্বর 92। ক শাখায় তৃতীয় স্থান অধিকার করেছে ময়মনসিংহ বিভাগ থেকে জাফিরা দানিন মুনম, প্রাপ্ত নম্বর 91। চতুর্থ স্থান অধিকার করেছে ময়মনসিংহ বিভাগ থেকে মাহিরা, তার প্রাপ্ত নম্বর 90.67। ঢাকা বিভাগ থেকে জেরাল বিশ্বাস পঞ্চম স্থান অধিকার করেছে, তার প্রাপ্ত নম্বর 89.67। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম সেরা 10-এর সেরা 10 পারফরমেন্স। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন। ধন্যবাদ।